আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিসিআর মডেল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীবৃন্দকে স্বাগতম। আমি মাসুদ রানা উদয়, প্রভাষক বাংলা। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের অনলাইন ক্লাসের বিষয় হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। যে আমি কবিতা পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, কিন্তু আজকে আমরা মূল কবিতায় যাব। আমরা আজকে মূল কবিতাটি পড়ব, জানবো যে এখানে কি বলা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করতে পারি। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনু, কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনু, কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। আমি যদি এটুকুর সহজ ভাষায় যদি বাংলা বলতে যাই, তাহলে দেখেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম হবে যে ইতিমধ্যে, এতক্ষণে মানে ইতিমধ্যে, মেঘনাদ ব্যতীত হয়ে, মানে এই যে অরিন্দম কহিলা বিষাদে, মানে বিষাদে মানে সে ব্যতীত, দুঃখ ভাড়া মন নিয়ে, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সে বলল যে কি, বিভীষণকে উদ্দেশ্য করে বলল, লক্ষণ কিভাবে শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে দুর্ভেদ্য রক্ষপুরীতে মেঘনাদকে হত্যা করার উদ্দেশ্যে প্রবেশ করেছে তা আমার বুঝতে বাকি নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বুঝাতে পেরেছি যে প্রথম যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, মানে ভারাক্রান্ত, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মেঘনাদ তার চাচা যে বিভীষণ ছিল, বিভীষণকে উদ্দেশ্য করে বলছে যে লক্ষণ কিভাবে এত শত শত প্রহরীর চোখকে ফাঁকি দিয়ে কিভাবে সে রক্ষপুরীতে প্রবেশ করলো, এইটুকু কথা সে যে বুঝতে পেরেছে, যে বুঝার আমার বাকি নেই, এই কথাটা সে তার চাচা বিভীষণকে উদ্দেশ্য করেই বলেছেন। এরপরে দেখেন, হায় তাত উচিত কি তব এ কাজ নিকষা সতী তোমার জননী, সহদর রক্ষশ্রেষ্ঠ সুলীল শম্ভুনিব কুম্ভকর্ণ ভাতৃপুত্র বাস জয়ী। দেখেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি বলছে, হায় তাত উচিত কি তব এ কাজ নিকষা সতী তোমার জননী। বলছে আফসোস, বলছে হায় মানে আফসোস করছে আমি, তোমার কি নিজ বংশের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত হলো, যেখানে তোমার মা নিকষা সতী, এই যে বলছে কি, এ কাজ নিকষা সতী মানে তোমার মা নিকষা, বিভীষণকে বলছে যে তোমার মা কি নিকষা সতী, যিনি বিশ্ব বিখ্যাত ঋষি কি বিশ্রাবা মুনির স্ত্রী, যার ভাই রাবণ রাক্ষস কুলের মধ্যে শ্রেষ্ঠ, আর রাবণের ভাই কুম্ভকর্ণ শিবের মতো শক্তিশালী, এবং তুমি হলে তার ভ্রাতুষ্পুত্র। মানে এখানে মূলত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেঘনাদ কি করেছে, বিভীষণকে তার বংশের পরিচয় দিতে গিয়ে বলছে, তুমি তো এরকম বংশের একজন ছেলে বা এরকম বংশের একজন মানুষ, যে তোমার মা কিনা হচ্ছে কি, যে বিশ্ববিখ্যাত ঋষি কি বিশ্রবা মুনির স্ত্রী, যার ভাই হচ্ছে রাবণ রাক্ষস কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আর আর রাবণের ভাই কুম্ভকর্ণ, যে কিনা শিবের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী। তুমি এরকম বংশের ছেলে হয়ে তুমি কিভাবে এই কাজ, এত নিচু কাজ করতে পারলে, তুমি কিভাবে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারলে, এইটুকু বোঝানোর চেষ্টা করেছেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আমরা জানবো, দেখেন, নিজ গৃহপথ তার দেখাও তস্করে চণ্ডালে বসাওয়ানি রাজার আলোয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে চণ্ডালে বসাওয়ানি রাজার আলোয়, এইটুকু থেকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনেক সময় খ নাম্বার প্রশ্ন থেকে প্রশ্ন করে থাকে, খ নাম্বার প্রশ্ন যে চণ্ডালে বসাওয়ানি রাজার আলোয়, এইটুকুতে কি খ নাম্বার প্রশ্ন এসে থাকে। দেখেন এইটুকুর ব্যাখ্যা যদি আমি বলতে যাই, তাহলে এরকম, বিভীষণ মেঘনাদের আত্মীয় হওয়ার পরও লক্ষণকে কি লঙ্কাপুরীতে প্রবেশে সহায়তা করেছে। এদিকে ইঙ্গিত করে মেঘনাদ বিভীষণকে বলল, তুমি নিজ গৃহদেশে চাচারগণ নিচু জাতের লক্ষণকে দেখিয়ে চোরের মতো রাজার গৃহে নিয়ে এসেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝাতে পেরেছি যে বলছে কি, বলছে নিজ গৃহপথ তাঁত দেখাও তস্করে চণ্ডালে বসাওয়ানি রাজার আলোয়। বলছে বিভীষণ মেঘনাথের আত্মীয় হওয়ার পরও লক্ষণকে লঙ্কাপুরীতে প্রবেশে সহায়তা করেছে। এদিকে ইঙ্গিত করেই মেঘনাথ বিভীষণকে বলল, তুমি নিজ গৃহ সদৃশ চাচার ঘর, মানে তুমি চাচার ঘর যা আর নিজের ঘর তা, এরকম একটা আপন ঘরে তুমি কিভাবে নিচু জাতের লক্ষণকে দেখিয়ে চোরের মতো কিভাবে রাজার গৃহে কি নিয়ে এসেছো। যে লক্ষণ কি বলছে, যে লক্ষণ একটা নিচু জাতের ঘরের বা নিচু ঘরের ছেলেকে তুমি কিভাবে এরকম একটা ঘরের ভিতরে তোমার আপন চাচার ঘরে তুমি বা তোমার নিজের ঘরে তুমি কিভাবে প্রবেশ করালা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে চরণগুলো দেখেন, কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি পিতৃতুল্য। এখানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখেন, এইখানে হচ্ছে কি মেঘনাদ তার চাচা বিভীষণকে সম্মান দিয়ে কথা বলছে, যে তুমি তো আমার গুরুজন, না হয় তোমার সাথে হয়তো কিছু হতে পারতো, এই কথাটাই বলছে। কিন্তু নাহি গঞ্জি তোমা মানে তোমার কোনো কি যে লজ্জা শরম নেই,
তোমাকে আর কি বলবো, তুমি তো গুরুজন, এরকম সম্মানের সহিত কি মেঘনাদ তার চাচাকে কথাগুলো বলছিলেন। কিন্তু নাহি গঞ্জি তোমার, মানে তোমার কোনো লজ্জা শরম নেই, গুরুজন তুমি পিতৃতুল্য, বলছে তুমি এমনই গুরুজন আমার যে কিনা আমার পিতার সমতুল্য। বলছে ছাড়োদার যাব অস্ত্রাগারে, পাঠাইব কি রামনুজনে সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি বঞ্জিব আহবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চমৎকার কথা বলেছেন এখানে। দেখেন কি বলেছেন, তোমার সে তো প্রথমে কি করলো যে তুমি পিতৃতুল্য গুরুজন হলো, তোমার জন্য আজ কোনো সম্মান নেই, বরং তোমার প্রতি আমার তিরস্কার, প্রথম চরণগুলো দিয়ে বুঝিয়েছে। পরে বলছে তুমি আমার দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে কি রামানুজনকে লক্ষণকে সমন ভবনে পাঠাবো, অর্থাৎ মৃত্যু দেবতা যমের বাড়িতে পাঠাবো। মানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরকম কথা বলছে যে দেখেন, মানে ছাড়োদার মানে আমার পথ তুমি ছেড়ে দাও, বা কি তুমি আমার দরজার সামনে থেকে চলে যাও, যাব অস্ত্রাগারে, মানে আমি যেখান থেকে অস্ত্র নেওয়া যায় আমি সেরকম কক্ষে যাব, পাঠাইবো রামুজনে মানে আমি লক্ষণকে কি করব সমন ভবনে, মানে পাঠাবো সমন ভবনে, মানে মৃত দেবতা যমের বাড়িতে কি করবে সে লক্ষণকে পাঠাবে। এই যে লঙ্কার কলঙ্ক আজি বঞ্জিব হবে, মানে আজকে সবকিছু কি চুরমার বা শেষ হয়ে যাবে, এরকম কথাই বলছেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে দেখেন আমরা জানবো উত্তরিলা বিভীষণ বৃথা এ সাধনা। বলছে উত্তরিলা, দেখেন কি বলছে যে উত্তরিলা শব্দের অর্থ তো আমরা অবশ্যই বুঝি উত্তর দিলা বা জবাব দিলা, এরকম কিছু। উত্তরিলা মানে জবাব দিলা, বিভীষণ বৃথা এ সাধনা, দ্বিমান মানে দ্বিমান শব্দের অর্থ যদি আমি বলতে যাই তাহলে দেখেন দ্বি সম্পূর্ণ, মানে ধীরে ধীরে যেরকম বোঝায় এরকম আর কি। বলছে রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিতে অনুরোধ। বলছে বিভীষণ উত্তরে বলল, মানে বিভীষণ কি করলো মেঘনাথের কথার উত্তর দিল যে জ্ঞানী মেঘনাথের এই ধরনের অনুরোধ বৃথা সাধনা, মানে বিভীষণ মেঘনাথকে বলছে যে তোমার এই ধরনের একজন জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি হওয়া সত্ত্বেও তোমার এই ধরনের সাধনাটা একদমই বৃথা যাবে, তুমি কোনো কিছুই করতে পারবা না লক্ষণকে, এই ধরনের কথা বলছিলেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখেন তারপরে বলছে কি যে কেননা আমি এখন রামচন্দ্রের দাস হয়ে তার পক্ষ অবলম্বন করছি। বলছে আমি এখন রাম, এই যে রাঘব দাস মানে এটাই বোঝাচ্ছে যে আমি এখন কি রামচন্দ্রের দাস হয়ে তার পক্ষ অবলম্বন করেছি, তাহলে কিভাবে তোমার অনুরোধ রাখতে গিয়ে আমি আমার মুনিবের বিপক্ষে কাজ করব। বলছে এই যে দেখেন তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিতে অনুরোধ, মানে মেঘনাথকে বিভীষণ বলছে আমি তোমার অনুরোধ রাখতে গিয়ে কিভাবে আমি যার পক্ষ অবলম্বন করেছি, আমার যিনি মুনিব, আমি কি আমার যিনি মালিক, আমি কিভাবে তার বিপক্ষ নিব, আমি এটা পারবো না, তোমার এই সাধনা একদম বৃথা যাবে, আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারছি না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখেন এরপরে চরণগুলো কি, উত্তরিলা কাতরে রাবণী, উত্তরিলা কাতরে রাবণী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আপনাকে আবারও বুঝতে হবে রাবণী কাকে বলা হচ্ছে, আমি এটা বলবো। দেখেন উত্তরিলা কাতরে রাবণী, হে পিতৃব্য তব বাক্যে কি ইচ্ছি মরিবারে, রাঘবের দাস তুমি কেমনে এ মুখে আনিলে এ কথা, তা কহতা দাসেরে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানেও খুব চমৎকার কথা বলেছেন মেঘনাথ। বলছেন মেঘনাথ কাতর সুরে জবাব দিলে, যে রাবণী মানে এখানে কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেঘনাথকেই বোঝানো হয়েছে রাবণী। এটা কিন্তু অনেক সময় ক নম্বর প্রশ্নতে এসে থাকে যে রাবণী বলতে কাকে বুঝিয়েছেন। উত্তরিলা মানে মেঘনাথ উত্তর দিল কাতর সুরে, মানে খুব কান্না সুরে, এরকম সুরে কি উত্তর দিল মেঘনাথ যে কি হে চাচা তোমার কথা শুনে মরে যেতে ইচ্ছে করে। এই যে বলছে হে পিতৃতব্য মানে হে চাচা, তব বাক্যে মানে তোমার কথা শুনে ইচ্ছা মানে আমার ইচ্ছে হচ্ছে মরিবারে যে আমি মারা যাই। তারপর বলছে রাঘবের দাস তুমি, তারপরে কি বলছে এমন কথা আমাকে কিভাবে শোনাও যে তুমি রাঘবের তথা রামচন্দ্রের দাস হয়ে তুমি কিভাবে আমাকে এই ধরনের কথা শোনাচ্ছ, এটা আমি তোমার কাছে কখনোই আশা করিনি। দেখেন রাঘবের দাস তুমি কেমন এ মুখে আনিলে এ কথা, তা কহতা দাসের। বলছে তুমি কিভাবে কি যে তুমি রাঘবের তথা রামচন্দ্রের দাস হয়ে তুমি কিভাবে এই কথা মুখে আনলে সেই কথা আমাকে শোনাও, এই ধরনের কথা বলছিলেন মেঘনাথ তার চাচা বিভীষণকে। তারপর দেখেন কি বলছে স্থপিলা বিদুরে বিধি স্থানুর ললাটে। এইটাও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই চরণটিও অনেক সময় কি হয় আমাদের খ নম্বর প্রশ্নতে এসে থাকে। আমি পরবর্তীতে এই লাইনগুলো নিয়ে আরো বেশি ডিটেলস ব্যাখ্যা করে যাব। স্থপিলা বিদুরে বিধি স্থানুর ললাটে, পরিকি ভূতলে শশী যান গড়াগড়ি দুলায়, হে রক্ষরথী বলিলে কেমনে
কে তুমি, জনম তব কোন মহাকুলে। দেখেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু বলছে স্থপিলা বিদুরে বিধি স্থানু ললাটে, মানে এই কথাটি দিয়ে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু এক কথায় যদি আমি বলি তাহলে এটা বোঝাতে চেয়েছেন যে যে সৃষ্টিকর্তা সবসময় কি করেছেন, প্রত্যেকটি মানুষকে বা প্রত্যেকটি জিনিসকে তার নিজ নিজ জায়গায় তৈরি করে দিয়েছেন বা তার নিজ নিজ জায়গায় স্থাপন করে দিয়েছেন, এই কথাটি বোঝাতে চেয়েছেন। দেখেন সৃষ্টিকর্তা যে চাঁদকে পৃথিবীর কপালে স্থাপন করেছেন, সেই চাঁদ যেমন মাটিতে গড়াগড়ি করতে পারে না, তেমনি লঙ্কাপুরীর রাজবংশের খ্যাতিমান ব্যক্তির বংশধর হয়ে তুমি কখনো রামচন্দ্রের অনুগত্য স্বীকার করে বংশের সম্মান বা জলাঞ্জলি দিতে পারো না। হে বিভীষণ, তোমার তরে কি, তোমার তো থাকার কথা কি রক্ষাকর্তা রূপে, কিভাবে তুমি তোমার দায়িত্ব ভুলে গেলে কোন মহাবংশে তোমার জন্ম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই চরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। স্থপিলা বিদুরে বিধি স্থানু ললাটে, মানে সৃষ্টিকর্তা চাঁদকে কি করেছেন, পৃথিবীর কপালে স্থাপন করেছেন, সেই চাঁদ যেমন কখনো মাটিতে গড়াগড়ি করতে পারে না, তেমনি তুমি বিভীষণ একজন উচ্চ বংশের ব্যক্তি হয়ে তুমি কিভাবে হচ্ছে এই নিচু মন মানসিকতার কাজ করলা। যেমন হচ্ছে তোমার এখন থাকার কথা হচ্ছে লঙ্কাপুরীতে থেকে তোমাকে সেখানে রাজত্ব করার কথা, ক্ষমতা দেখানোর কথা, কিন্তু তুমি কিভাবে তোমার এরকম নিচু একটি পদে চলে আসলে, তুমি কিভাবে এরকম বিশ্বাসঘাতকতা করলে, তুমি কিভাবে তোমার দায়িত্ব ভুলে গিয়ে এরকম কি ভুলে গেলে, মানে মহান বংশে তোমার জন্ম, কিন্তু তুমি কিভাবে এসব ভুলে গেলে, এই কথাগুলো বলছিলেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আমরা জানবো কেবা হে অদম রাম স্বচ্ছ সরোবরে করি কেলি রাজহংস পঙ্কজ কাননে যায় কি সে কবু প্রভু পঙ্খিল সলিলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বলছে কেবা হে অদম, বলছে কে সে অদম রামচন্দ্র যার জন্য আপনি স্বাধীনতা বিসর্জন দিতে চাচ্ছেন। মানে এখানে মেঘনাথ তার চাচাকে বলছে যে রাম এমন কি ব্যক্তি যে যেই কারণে আপনি আপনার স্বাধীনতা বা আপনি আপনার রাজ্যের বা দেশের স্বাধীনতাকে বিসর্জন দিতে কি সক্ষম হচ্ছেন। তারপর বলছে করিহেলি রাজহংস পঙ্কজ কারণে যায় কি সে কবু প্রভু পঙ্কিল সলিলে, বলছে যেমনি স্বচ্ছ পানির বিশাল জলাধারে মুক্ত মনে খেলা করতে অভ্যস্ত রাজহংস, সে কিনা কখনো ইচ্ছে করে শৈবালপূর্ণ একটি ছোট্ট জলাশয়ে আসে। এখানে প্রশ্ন রাখছে যে যে মানে হংস বা যে হাঁস কিনা বিশাল জলাধারে বা মুক্ত জলাধারে যে হচ্ছে চরাচর করে বা বিচরণ করে অভ্যস্ত, সে কিনা কিভাবে একটি বাধা জায়গায় থাকবে। তো সেম একইভাবে হচ্ছে কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেঘনাথ তার চাচা লক্ষণকে বলার চেষ্টা করছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই কবিতাটি খুবই একটি জটিল কবিতা বা খুবই কঠিন ভাষার একটি কবিতা, সেহেতু আমি যদি আরো অতিরিক্ত বলতে যাই তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে। আমি আশা করব এটুকু খুব ভালোভাবে আপনারা বুঝবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আজকে এখানেই আমার ক্লাস শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।